হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। এর আগের দিনে অ্যারিস্টটলের আদর্শ রাষ্ট্র এই যে কনসেপ্টটা রয়েছে এটা কিন্তু আমি শুরু করেছিলাম এবং বলেছিলাম যে কিছু পয়েন্টস আগের দিনে আলোচনা করব এবং নেক্সট দিনের জন্য মানে আজকের জন্য কিন্তু কিছু পয়েন্টস আমি রেখে দিয়েছিলাম। তো সেটা নিয়েই আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। আশা করছি এর আগের দিনে মানে প্রথম দিনে আমি যেখানে কিছু পয়েন্টস আলোচনা করেছিলাম সেটা কিন্তু তোমরা দেখেছো, সেখান থেকে কিন্তু অল্প কিছু হলেও নিজেদের কনসেপ্টটুকু ক্লিয়ার করতে পেরেছো। ঠিক আছে, চলো আজকে তাহলে বাকিটুকুটা আলোচনা করে নেওয়া যাক। ক্লাস বা আলোচনার শুরুতে আমি প্রত্যেক দিনের মতো কিছু ইনফরমেশন কিন্তু তোমাদের সাথে শেয়ার করে থাকি। দেখো চলো এটা একটু ঝটপট দেখে নিচ্ছি। দেখো কর্নারে এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606, 6295916282। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে তোমরা যোগাযোগ করে বা কল করে আমাদের সাথে কিন্তু সরাসরি যুক্ত হতে পারছো। আচ্ছা, এই ক্ষেত্রে একটা ছোট্ট বিষয় মনে রাখতে হবে, সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করে নেবে, রবিবার একটু স্কিপ করে যাবে, সেদিন যেহেতু আমাদের সেন্টার অফ থাকছে সেজন্য কল করলে কিন্তু কল বেসিক্যালি রিসিভ হয় না। ঠিক আছে, আচ্ছা এইবার একটু কোর্স ফি স্ট্রাকচারটা দেখে নাও। আশা করি ক্যামেরার ওপাশ থেকে কিন্তু পুরো বিষয়টা তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ। তোমাদের সুবিধার্থে দেখো প্রতিটা সেমিস্টারের কোর্স ফি স্ট্রাকচার কি রয়েছে সেটা মেজর মাইনর সমস্ত কিছু কিন্তু এখানেই দিয়ে দেওয়া আছে। তো তোমাদের কোর্স ফি কত ধার্য করা হয়েছে? তোমাদের কোর্স ফি রয়েছে 1199। এই যে অ্যামাউন্টটা তোমরা পে করবে এর বিনিময়ে তোমরা কি কি পেয়ে যাচ্ছ? এর বিনিময়ে তোমরা কমপ্লিট নোটস পত্র পেয়ে যাচ্ছ উইথ সাজেশন। আর কি আর হচ্ছে এই যে 1199 যখন তোমরা পে করছো, এটা পে করার পর কিন্তু তোমরা যেই সেমিস্টারে আছো সেটা কিন্তু একেবারে ক্লিয়ার করতে পারছো, মাঝখানে কিন্তু আর কোনো কিছু পে করতে হচ্ছে না। মোস্ট ইম্পর্টেন্ট কি পেয়ে যাচ্ছ? পেইড ব্যাচের ক্লাসেস কিন্তু পেয়ে যাচ্ছ। আর ডাউট ক্লিয়ারিং সেশনের কথা না বললেই নয়, যেটা প্রত্যেক দিনের ক্লাসেই কিন্তু সেটা আমি করে দেওয়ার চেষ্টা করে থাকি, আলাদা করে সেরকম আর কোনো কিছু প্রয়োজনই হয় না। ঠিক আছে, তো এত কিছু যখন তোমরা 1199 এর বিনিময়ে পেয়ে যাচ্ছ, কর্নারে যখন দুটো নাম্বার দেখতে পাচ্ছ আর কি অ্যাডমিশন প্রসেস যখন চলছে, তাহলে যে কোনো একটি নাম্বারে কল করে ঝটপট আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে হবে। চলো এইবারে আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো তাহলে আগের দিন আমরা কি আলোচনা করেছিলাম একটুখানি শুরুর থেকে একটু দেখে নেওয়া যাক, মনে পড়ে যাবে পুরো বিষয়টা। দেখো রাষ্ট্রচিন্তার ইতিহাসের জগতে অ্যারিস্টটলের রাষ্ট্র সংক্রান্ত ধারণা এটি বিশিষ্ট স্থানের অধিকারী ছিল। ঠিক আছে, কারণ তার রাষ্ট্র সংক্রান্ত ধারণার ছায়াপথ বা সেখানে বা সেই বিষয়টাকে ফলো করেই কিন্তু এই যে আধুনিক কালের যে রাষ্ট্র সংক্রান্ত ধারণাগুলো রয়েছে সেটা কিন্তু গড়ে উঠেছে। ঠিক আছে, আশা করছি আগের দিনের বিষয় কিন্তু তোমরা দেখে এসেছো। চলো এবার আমি আজকের যে পয়েন্টস যেখান থেকে আলোচনা করার প্রয়োজন সেখান থেকে আলোচনা করে দিচ্ছি। এক সেকেন্ড, দেখো আজকে হবে পরিবার থেকে গ্রাম। ঠিক আছে, কি বলা হচ্ছে যে ব্যক্তিগত জৈব প্রয়োজনের কথা ভুলে গিয়ে বরং সমাজের সকলের বৃহত্তর স্বার্থ বা প্রয়োজনের তাগিদে কতকগুলি পরিবার যখন একত্রে মিলিত হয় তখন কি হয়? তখন একটা সমাজ তথা একটা গ্রাম তৈরি হয়। অ্যারিস্টটলের মতে এই গ্রাম হলো বৃহত্তর সমাজ, যেটা পরিবার থেকে রাষ্ট্রে উন্নীত হওয়ার বিষয়টিকে কিন্তু সম্ভব করে তোলে। তো বস্তুতপক্ষে গ্রামের মানুষই তাদের জীবনের সংঘবদ্ধতামুখী বা যূথবদ্ধতাকামী প্রবৃত্তি চরিতার্থ করতে পারে। মানে পুরো বিষয়টা কিন্তু রাষ্ট্র কি বা আদর্শ রাষ্ট্র বলতে কি বোঝানো হয়েছে বা প্রকৃতি কি সেটার উপরেই বেস করে কিন্তু রয়েছে। এরপরে কি গ্রাম থেকে রাষ্ট্র, পরিবার থেকে গ্রাম আমরা দেখে নিলাম যে কিভাবে। দেখো এই জায়গাটা আগের দিন যখন আমি আলোচনা করছিলাম, দেখো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যে এই পরিবার আবার গড়ে ওঠে নরনারীর সহজাত বা প্রাকৃতিক কামনা বাসনার থেকে। তো প্রকৃতপক্ষে পরিবার হলো স্ত্রী এবং পুরুষের সম্মিলিত কিন্তু একটা রূপ। ঠিক আছে, দেন ওখান থেকে চলে আসে কি? দেখো এই যে ব্যক্তিগত জৈব প্রয়োজন সেটার কথা ভুলে গিয়ে বরং সমাজের সকলের বৃহত্তর স্বার্থ বা প্রয়োজনের তাগিদে যখন কতগুলো পরিবার এক জায়গায় আসছে, একত্রে মিলে বসবাস করছে, তখন কি গ্রাম তৈরি হয়ে যাচ্ছে।
ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল গ্রাম। এবারে আমরা গ্রাম থেকে রাষ্ট্রে চলে আসি। দেখো কি বলা হচ্ছে, অ্যারিস্টটল মনে করেন যে পরিবার থেকে গড়ে ওঠা কতকগুলি গ্রাম যখন সাধারণ স্বার্থে ঐক্যবদ্ধ হয় তখন তাদের সুসংহত একক হিসেবে কিন্তু আমরা বলবো যে তারা মানে একত্রিত হয়ে রাষ্ট্র গড়ে তুলতে কিন্তু পারে। অর্থাৎ রাষ্ট্র হলো প্রাকৃতিক জৈব কামনা বাসনা পূরণের স্বার্থে গড়ে ওঠা পরিবার সংস্থাটির সর্বশেষ পরিণতি। মানে পরিবার, সেই পরিবারগুলো যখন একত্রে বসবাস করতে শুরু করলো সেখান থেকে গ্রামে কনভার্ট হয়ে গেল। দেন গ্রাম থেকে কি হলো, গ্রাম থেকে কিন্তু আস্তে আস্তে সেটা একটা বৃহত্তর সমাজ তথা রাষ্ট্রে কিন্তু কনভার্ট হয়ে গেল। এবারে দেখো, পরিবার সংস্থাটি গ্রাম সমাজের মধ্যে দিয়ে বলিষ্ঠ হয়ে ওঠে, অবশেষে রাষ্ট্রে পরিণত হয় এবং রাষ্ট্রই কিন্তু মানুষের যে পুরো জীবন বা সমগ্র জীবনের যে চরিতার্থতা সেইটা কিন্তু লাভ করে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো কি বলা হচ্ছে, রাষ্ট্র ও ত্রিস্তর ভিত্তি। এটা কি, অ্যারিস্টটল রাষ্ট্র গঠনের পেছনে তিনটা স্তর বা ত্রিস্তর ভিত্তির কথা কিন্তু বলেছেন। কিরকম, গ্রাম, পরিবার, গ্রাম, রাষ্ট্র। আমরা দেখলাম যে পরিবার, দেন ওখান থেকে আসলো গ্রাম, দেখেন ওখান থেকে চলে আসলো রাষ্ট্র। আচ্ছা, তিনি দেখিয়েছেন যে পরিবার ও গ্রাম যখন জীবন রক্ষা, সঙ্গী জীবন, সংঘবদ্ধ জীবনের স্বাচ্ছন্দ্য বজায় রাখে তখন রাষ্ট্র জনগণের সুস্থ জীবনের জন্যই কিন্তু টিকে থাকে। পরিবারের মানুষ নিজেকে পুনরুৎপাদন করে, অর্থাৎ সন্তানের জন্ম দেয়, সঙ্গী জীবনের প্রয়োজন মেটায়। আর কি, গ্রামে সে তার সংঘবদ্ধ বা যৌথবদ্ধ জীবনের প্রয়োজনও কিন্তু মেটায়। এটা মেটায় হবে, হ্যাঁ, একটু অ্যাডজাস্ট করে নিও। কিন্তু একমাত্র রাষ্ট্রই যে তার সমগ্র সত্তাকে অনুধাবন করতে শেখে এবং আসলে জীবনের যে সার্থকতা কি সেইটা কিন্তু সফলভাবে বুঝতে বা সেটা সফলভাবে গড়ে তুলতে কিন্তু সাহায্য করছে রাষ্ট্র। আচ্ছা, তো বস্তুত পক্ষে রাষ্ট্রই তার জীবনকে নিরাপত্তার বেষ্টনীর মধ্যে রেখে সামগ্রিকভাবে সুরক্ষিত করে তোলে। ফলে কি হচ্ছে যে তার জীবনে রাষ্ট্র সর্বাধিক গুরুত্ব এবং পরম কল্যাণকর আদর্শ প্রতিষ্ঠানের স্থান দখল করে। আগের দিনের পয়েন্টসগুলো না দেখলে কিন্তু আজকে হুটহাট করে এখান থেকে দেখলে কিচ্ছু কিন্তু বুঝতে পারবে না। আচ্ছা, এইবারে চলে আসি আমরা একেবারে মন্তব্যে। বলছে, সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে অ্যারিস্টটল রাষ্ট্রকে জনকল্যাণকর আদর্শ সংস্থা হিসেবে চিহ্নিত করেছেন। তিনি রাষ্ট্রকে ব্যক্তির সুন্দর জীবন যাপনে সহায়তা করার পবিত্র উদ্দেশ্যটি পূরণের দিক দিয়ে কিন্তু বিচার করেছেন। তার রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার যে চূড়ান্ত কর্তৃত্বের দিক তাকে মানে রাষ্ট্রকে কিন্তু সেই হিসাবে বিচার করেননি, কারণ এই কারণেই তিনি রাষ্ট্রকে কি বলেছেন যে ব্যক্তি জীবনের পক্ষে একান্ত কল্যাণকর এবং একটা আদর্শ সংস্থা হিসেবে কিন্তু চিহ্নিত করেছেন। ঠিক আছে, তো আজকের জন্য আবার অবশিষ্ট কিছু পয়েন্টসই ছিল। আগের দিনের ক্লাস কিন্তু ভালো করে দেখে আসতে হবে। ঠিক আছে, চলো তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। এর সাথে সাথেই কিন্তু এই যে টপিকটা এটা কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে। এরপরে এর উপরে বেস করে তোমাদের সিলেবাসে যা কিছু রয়েছে তার উপরে আবার নেক্সট দিনে একখানা ক্লাস পেয়ে যাবে। তো পুরো ইনফরমেশন আমি শুরুতেই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তাও যদি কোনো রকম কনফিউশন থাকে ডেসক্রিপশন বক্সে নজর দেবে, আইদার কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে নিতে হবে। চলো দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে। থ্যাংক ইউ।